নমস্কার, আমি সায়নী। আপনারা দেখছেন বিশ্ব দর্পণ। পাকিস্তান শেষ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যে পাকিস্তান আর্মি সব সময় বুক ফুলিয়ে বলে বেড়ায় যে তারা কাশ্মীরের রক্ষক, আর সেই একই পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে খোদ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষ। 48 ঘন্টার আলটিমেটাম, 38টি দাবি, আর এমন একটা ফাঁদ যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই ইসলামাবাদের সামনে। একদিকে খালি কোষাগার, অন্যদিকে জ্বলন্ত রাস্তা। একদিকে IMF এর চোখ রাঙানি, অন্যদিকে নিজের দেশের মানুষের ক্ষোভ। বন্ধুরা, পিওকেতে যা ঘটেছে তা কোনো সাধারণ আন্দোলন নয়। এটা এমন একটা আগুন যা 10 বছর ধরে চুপি চুপি জ্বালানো হয়েছে, আর এখন তা বিস্ফোরণের মুখে। আজকের এই ভিডিওতে আমরা একদম ভেতর থেকে খুলে দেখব কিভাবে ছোট ছোট ছাত্র ইউনিয়ন আর শ্রমিক সংগঠন মিলে তৈরি করেছে এমন একটা শক্তি যা আজ গোটা পাকিস্তানের সার্বভৌমত্বকেই চ্যালেঞ্জ করছে। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্পের শেষে লুকিয়ে আছে ভারতের জন্য এক বিশাল সুযোগ। আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা পাকিস্তানের ভিত নাড়িয়ে দিতে পারে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর, যাকে আমরা সংক্ষেপে পিওকে বলি, সেখানে গত কয়েকদিন ধরে যে আন্দোলন চলছিল তা এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আন্দোলনকারীরা পাকিস্তান সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে 48 ঘন্টা সময় আছে হাতে। এর মধ্যে যদি তাদের 38টি দাবি পূরণ না হয়, তাহলে গোটা পিওকে জুড়ে যা ঘটবে তা সামলানো ইসলামাবাদের ক্ষমতার বাইরে চলে যাবে। এটা কোনো সাধারণ বিক্ষোভ না, এটা এমন একটা আন্দোলন যেখানে গোটা একটা জনগোষ্ঠী একসাথে দাঁড়িয়েছে তাদের নিজেদের সরকারের বিরুদ্ধে। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এই আন্দোলন হঠাৎ করে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে বছরের পর বছর ধরে সাজানো একটা নিখুঁত পরিকল্পনা। এখন প্রশ্ন উঠবে, কারা এই 48 ঘন্টার আলটিমেটাম দিল? কারা এই 38টা দাবি সাজালো? উত্তরে একটাই নাম, জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি, সংক্ষেপে জ্যাক। শুনে মনে হতে পারে এটা হয়তো কোনো রাজনৈতিক দল, এরা কোনো নির্বাচন লড়ে না, কোনো MLA বা MP বানায় না। তাহলে এরা কি? আসলে পিওকেতে বহু বছর ধরেই বিভিন্ন পেশার মানুষের জন্য আলাদা আলাদা ছোট ছোট সংগঠন কাজ করে আসছিল। শ্রমিকদের জন্য শ্রমিক ইউনিয়ন, ছাত্রদের জন্য ছাত্র সংগঠন, সমাজকর্মীদের জন্য বিভিন্ন NGO, আইনজীবীদের জন্য বার অ্যাসোসিয়েশন। এই সব কটা আলাদা আলাদা সংগঠন, আলাদা আলাদা মতাদর্শ নিয়ে চলা মানুষগুলো একটা নির্দিষ্ট সাধারণ লক্ষ্যে একজোট হয়ে তৈরি করেছে এক বিশাল ছাতার জ্যাক। আর এখানেই লুকিয়ে আছে আসল খেলা। তো 3-4 বছর ধরে যেভাবে এই পরিকল্পনাটা সাজানো হয়েছে তা দেখলে শিউরে উঠতে হয়, কারণ একটা মাত্র সংগঠন দিয়ে পুরো পিওকের মানুষকে একত্রিত করা সম্ভব ছিল না। তাই কৌশলটা ছিল একদম ভিন্ন। ছাত্রদের এক জায়গায় রাখতে কাজ করেছে ছাত্র সংগঠন, কৃষকদের ধরে রাখতে সক্রিয় থেকেছে কৃষক সংগঠন, শ্রমিকদের সংগঠিত রাখতে কাজ করেছে শ্রমিক ইউনিয়ন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বার অ্যাসোসিয়েশনকে সবসময় সক্রিয় রাখা হয়েছে যাতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি মামলা এলে তারা তৎক্ষণাৎ ঢাল হয়ে দাঁড়াতে পারে। তারপর এই সবকটা সংগঠনের নেতাদের এক ছাদের নিচে এনে তৈরি হয়েছে জ্যাক। এর ফলাফল কি? আজ পিওকের প্রায় 90% মানুষ কোনো না কোনোভাবে এই কমিটির সাথে যুক্ত। ভাবুন, একটা পরিবারের কথা, একজন ভাই আইনজীবী, বাবা কৃষক, আরেক ভাই শ্রমিক। তিনজনেই 3টে আলাদা সংগঠনের সদস্য, কিন্তু তিনজনেই আসলে একটাই আন্দোলনের অংশ। পুরো পরিবার পরোক্ষভাবে একই লড়াইয়ের সৈনিক হয়ে গেছে। এটাই হলো সেই মাস্টার স্ট্রোক যা পাকিস্তান সরকার বুঝে ওঠার আগেই তাদের ঘাড়ের ওপর এসে পড়েছে। এই আন্দোলন একদিনে এই জায়গায় আসেনি, এর পেছনে 5 থেকে 10 বছরের নীরব প্রস্তুতি রয়েছে। এই পুরো যাত্রাকে মূলত 3টি ধাপে ভাগ করা যায়। প্রথম ধাপে জ্যাক যখন প্রথম বড় আকারে মাঠে নামে, তখন তাদের হাতিয়ার ছিল খাদ্য সংকট আর অর্থনৈতিক দুর্দশা। পাকিস্তানের মানুষের প্রধান খাদ্য আটা বা রুটি। পাকিস্তান যখন প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার মুখে দাঁড়ায়, তখন তারা বাধ্য হয়ে IMF এর দ্বারস্থ হয়। IMF ঋণ দেওয়ার শর্ত হিসেবে চাপিয়ে দেয় সমস্ত সরকারি ভর্তুকি বন্ধ করতে হবে। পাকিস্তান সরকার এই শর্ত মেনে নিতেই আটার দাম আকাশ ছুঁয়ে ফেলে। সাধারণ মানুষের হেসেলে সরাসরি আঘাত লাগে, আর এই সুযোগটাই কাজে লাগায় আন্দোলন পরিচালনাকারী সংগঠনগুলো। মানুষের ক্ষোভকে সংগঠিত করে রাস্তায় নামিয়ে আনে। ঠিক একই সময় রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দামও বাড়ে। ভারত কূটনৈতিক বুদ্ধি খাটিয়ে রাশিয়ার থেকে সস্তায় তেল কিনলেও আমেরিকার চাপে পাকিস্তান সেই রাস্তায় হাঁটতে পারেনি। ফলস্বরূপ পেট্রোল ডিজেলের দাম বেড়ে যায়, যার সরাসরি প্রভাব পড়ে পরিবহন খরচে আর শেষমেশ প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে। এর সাথে যুক্ত হয় বিদ্যুৎ বৈষম্যের ক্ষোভ। পিওকেতে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ কেন্দ্র থাকা সত্ত্বেও
সেই বিদ্যুৎ চলে যায় পাঞ্জাব প্রদেশে, আর পিওকের মানুষ ভুগতে থাকে চরম লোডশেডিংয়ে। এই বৈষম্যের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে আন্দোলনের আগুনকে আরো উস্কে দেওয়া হয়। আসলে প্রথম ধাপটা ছিল একটা টেস্ট কেস, একটা অ্যাসিড কেস, যার মাধ্যমে বোঝা হয়েছিল মানুষকে কতটা সংগঠিত করা সম্ভব আর মানুষের ঐক্য আসলে কতটা শক্তিশালী। প্রথম ধাপের সাফল্যের পর সামান্য বিরতি নিয়ে আন্দোলনের রূপ বদলে যায়, এবার তা সম্পূর্ণ রাজনৈতিক চেহারা নেয়। এই ধাপে সরাসরি তিনটে বিষয় সামনে আনা হয়: পাকিস্তান আর্মির দুর্নীতি, পিওকের জন্য বরাদ্দ টাকার হিসাব না দেওয়া, আর প্রথম ধাপের আন্দোলনকারীদের গ্রেপ্তারের বিরুদ্ধে বাক স্বাধীনতার প্রশ্ন। ভাবুন একবার, পাকিস্তান আর্মি, যাকে গোটা দেশের সবচেয়ে পবিত্র প্রতিষ্ঠান হিসেবে দেখানো হয়, তাকেই সরাসরি কাঠগড়ায় দাঁড় করানো হয়। আর সরকার যখন আন্দোলনকারীদের গ্রেপ্তার করে দমন করার চেষ্টা করে, সেটাই উল্টে বুমেরাং হয়ে ফিরে আসে। গ্রেপ্তার যত বাড়ে, ক্ষোভ তত বাড়ে। আর এখন যেটা চলছে সেটা আর সাধারণ বিক্ষোভ নয়, এটা সরাসরি পিওকের শাসন ব্যবস্থা আর আইনি কাঠামোর বিরুদ্ধে চ্যালেঞ্জ। দুটো মূল দাবি এখানে জলজল করছে। প্রথমত, পিওকে অ্যাসেম্বলিতে ইসলামাবাদী বা কেন্দ্রীয় পাকিস্তানের জন্য যে আসন সংরক্ষিত থাকে তা সম্পূর্ণ বাতিলের দাবি। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, পিওকের প্রতিনিধি পিওকের মানুষই ঠিক করবে, বাইরে থেকে কোনো চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত তারা মানবে না। দ্বিতীয়ত, আন্দোলন দমনে যেসব পুলিশি কর্মকর্তা অত্যাচার চালিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন, সাসপেনশন এবং আইনি ব্যবস্থার দাবি। যে আন্দোলন 10 বছর আগে শুরু হয়েছিল ছোট ছোট ছাত্র ইউনিয়ন আর শ্রমিক সংগঠন দিয়ে, আর সেটাই এসে দাঁড়িয়েছে পাকিস্তানের সামগ্রিক নিয়ন্ত্রণ আর সার্বভৌমত্বকে সরাসরি অস্বীকার করার জায়গায়। এবার আসল খেলাটা বুঝুন। আন্দোলনকারীদের 38 দফা দাবির মধ্যে 4টে দাবি এমনভাবে সাজানো হয়েছে যে পাকিস্তান সরকার আক্ষরিক অর্থেই একটা চারদিকে বন্ধ ঘরে আটকা পড়ে গেছে। যে সিদ্ধান্তই তারা নিক না কেন, বিপদ অনিবার্য। প্রথম ফাঁদ, ভর্তুকির প্রশ্ন। আটার দাম কমানো হোক, ভর্তুকি ফিরিয়ে দেওয়া হোক। এখন সরকার যদি ভর্তুকি দেয় তাহলে কোষাগার খালি হয়ে যাবে, সেনা পুলিশের বেতন দেওয়ার টাকা থাকবে না, আর IMF ঋণ বন্ধ করে দেবে। আর যদি ভর্তুকি না দেয় তাহলে আন্দোলনের রূপ আরো হিংস্র হবে। দুদিকেই মৃত্যু ফাঁদ। দ্বিতীয় ফাঁদ, গ্রেপ্তার হওয়া নেতাদের ছেড়ে দিলে তারা বাইরে এসে আন্দোলনকে আরো শক্তিশালী করবে, না ছাড়লে মানুষের ক্ষোভ বিস্ফোরিত হবে। তৃতীয় ফাঁদ, পিওকের ওপর থেকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ তুলে নিলে পাকিস্তান চিরতরে এই অঞ্চল হারানোর ঝুঁকিতে পড়বে, জোর করে ধরে রাখলে গণবিদ্রোহ থামানো অসম্ভব হয়ে উঠবে। চতুর্থ ফাঁদ, পুলিশি অত্যাচারের জন্য ক্ষমা চাইলে বা বিচার করলে সেটা আন্দোলনকারীদের নৈতিক জয় হিসাবে দেখা হবে, আর আন্দোলনের গতি আরও বাড়বে। দাবি না মানলে ক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বন্ধুরা, এটা কোনো সাধারণ রাজনৈতিক সংকট নয়, এটা এমন একটা কৌশলগত ফাঁদ যেখানে পাকিস্তান যেদিকেই পা বাড়াক তারা ডুবে যাবে। এই পুরো পরিস্থিতিতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যে আন্দোলন 10 বছর ধরে ধৈর্য নিয়ে নিখুঁত পরিকল্পনা গড়ে তোলা হয়েছে, তার পেছনে যে বুদ্ধিমত্তা কাজ করেছে তা অস্বীকার করা যায় না। ভারতের উচিত এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখা এবং সতর্ক থাকা। মানবিকতার দিক থেকে দেখলে পিওকের মানুষ যে পাকিস্তানের দমন পীড়ন থেকে মুক্তি চাইছে সেটা স্পষ্ট। ভবিষ্যতে ঠিক সময়ে সঠিক কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডে সংযুক্ত করার প্রশ্নে ধৈর্য ধরে এগোনো হতে পারে ভারতের দীর্ঘমেয়াদী কৌশল। তো বন্ধুরা, এই ছিল পিওকের এই বিস্ফোরক পরিস্থিতির সম্পূর্ণ বিশ্লেষণ। ছোট ছোট ছাত্র ইউনিয়ন থেকে শুরু হয়ে আজ যা পাকিস্তানের অস্তিত্বকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, সেই গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।